অডিও স্টোরি ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা শুনছেন নিহার রঞ্জন গুপ্তের কিরিটি সিরিজের বিষকুম্ভ গল্পটি। আজ শোনাব বিষকুম্ভের ষষ্ঠ পর্ব। ইতিমধ্যে চাঁদ আকাশের পশ্চিম প্রান্তে অনেক হেলে পড়ায় তার আলো ঝিমিয়ে এসেছে। দেখলাম যে কজন নরনারী প্রায় মিনিট 20-25 পূর্বে বাগানের মধ্যে সেই নির্দিষ্ট স্থানটিতে চিত্রাবৃতের মতো দণ্ডায়মান অবস্থায় দেখে গিয়েছিলাম, তারা তখনও দাঁড়িয়ে আছেন ঠিক তেমনি। আমাদের পদশব্দে ওরা সকলেই একবার মুখ তুলে তাকালেন। কিরিটিও দেখলাম সেই মৃদু চন্দ্রালোকে সকলের মুখের দিকে পরপর একবার তাকিয়ে মৃতদেহের দিকে দৃষ্টি দিল। কয়েক মুহূর্ত তীক্ষ্ণ দৃষ্টিতে মৃতদেহের দিকে তাকিয়ে কিরিটি লাহিড়িকে সম্বোধন করে নিম্ন কণ্ঠে যেন কি বলল। লাহিড়ি দণ্ডায়মান নরনারীদের দিকে তাকিয়ে বললেন, আপনারা যান, সকলে হলঘরে গিয়ে অপেক্ষা করুন, আমরা আসছি। আপনাদের প্রত্যেকের সঙ্গে আমাদের কিছু কথা আছে। এতক্ষণ তারা যেন সকলে ওই বিশেষ নির্দেশটির জন্যই অপেক্ষা করছিলেন। সকলেই একে একে স্থান ত্যাগ করলেন। ধীরে ধীরে অনেকগুলো পদশব্দ বাগানের অপর প্রান্তে আলো ছায়ার রহস্যের মধ্যে মিলিয়ে গেল। অদ্ভুত স্তব্ধ চারিদিক। মধ্যে মধ্যে কেবল মৃদু পত্রমর্ম ও একটানা একটা ঝিঝির ডাক শোনা যাচ্ছে। মৃতদেহ ঠিক পূর্ববৎ বেঞ্চের উপর উপবিষ্ট রয়েছে। পকেট থেকে পেন্সিল টর্চটা বের করে টর্চের আলো ফেলে পায়ে পায়ে কিরিটি মৃতদেহের দিকে এগিয়ে গেল। মৃতার চিবুক স্পর্শ করে মুখে টর্চের আলো ফেলে ক্ষণকাল সেই মৃত্যু নীল মুখখানার দিকে তাকিয়ে থেকে বললে, সত্যি বিষ সুব্রত। শুধু বিষই নয়, এই যে বিষ পাত্রও পেয়েছি। বলতে বলতে পকেট থেকে পেক গ্লাসটা বের করে কিরিটির সামনে এগিয়ে ধরলাম। গ্লাসটা হাতে নিয়ে বার দুই ঘুরিয়ে দেখে নিম্নকণ্ঠে কিরিটি বললে, এ যে দেখছি সুরা পাত্র। মিত্রা সেনের কি সুরা শক্তি ছিল নাকি? না, আমি কখনো দেখিনি এবং সকলে তাই বললেন এখানে। তাই তো মনে হচ্ছে। ব্যাপারটা সুইসাইড নয় তো? অসম্ভব বলে স্ত্রী চরিত্রে কোনো কিছুই নেই, তাই সে সম্ভাবনাটাও আমাদের চিন্তা থেকে বাদ দিতে পারবো না। কিন্তু দীর্ঘদিন পরে জীবনে যার মধুযামিনী এমনি করে আসন্ন হয়ে উঠেছিল, কোন দুঃখে সে আত্মহত্যা করতে যাবে? তাছাড়া এ বিবাহে যখন দুজনেই মন দেওয়া নেওয়া পর্ব সমাপ্ত করে অগ্রসর হয়েছিল, তখন আচমকা এমনি করে আত্মহত্যাই বা একজন করতে যাবে কেন? কিরিটির কথাটা একেবারে যুক্তিহীন নয়। কিরিটি আবার বললে, সে যাই হোক, এখানে মৃতদেহের কাছেই পেক গ্লাসটা যখন পাওয়া গিয়েছে, অবশ্যই তার একটা তাৎপর্য আছে। তা সে মিত্রা সেন কোনোদিন ড্রিঙ্কসে অভ্যস্ত থাকুন বা নাই থাকুন, তাছাড়া আরও একটা কথা এর মধ্যে ভাববার আছে। মিত্রা সেনের মতো মেয়ে যদি আত্মহত্যাই করে থাকেন, তো এই বিশেষ স্থানটিও সময় বেছে নিলেন কেন? তার চরিত্রের ভ্যানিটির কথাটাও আমাদের ভুললে চলবে না। কথাগুলো বলে কিরিটি আবার চারপাশে আলো ফেলে ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো। তারপর আবার ক্ষীণ কণ্ঠে বলল, মৃতের চোখে মুখে একটা যন্ত্রণার চিহ্ন স্পষ্ট আছে বটে, তবে মৃতদেহের সহজ পশ্চাৎ দেখে মনে হয় মৃত্যুর কারণ যে বিষই হোক না কেন, সেটা অত্যন্ত তীব্র ও দ্রুত কার্যকরী ছিল। আর খুব সম্ভবত ব্যাপারটা যা মনে হচ্ছে, যদি হত্যাই হয়ে থাকে, নিশ্চিন্ত বিশ্বাসে মিত্রা সেন
হত্যাকারীর হাত থেকে বিষ গ্রহণ করে পান করেছিলেন। তারপর ভাববার আর সময় পাননি, অবধারিত মৃত্যুকে বরণ করেছেন। কিন্তু কথা হচ্ছে, হয় হত্যাকারী পূর্ব থেকেই জানতো আজ রাত্রে কোনো একটি নির্দিষ্ট সময়ে মিত্রা সেন এখানে আসবেন বা থাকবেন, না হয় তারই পূর্বে পরিকল্পনা বা প্ল্যান মতো মিত্রা সেনকে এখানে কোনো এক সময় আজ রাতে আসতে হয়েছিল। পরের ব্যাপারটাই যদি সত্যি হয় তো বলতে হবে হত্যাকারী পূর্ব থেকেই বিষ নিয়ে প্রস্তুত ছিল। কিন্তু একটা কথা কিরিটি, বাধা দিলাম আমি। কি? ধরেই যদি নেওয়া যায় যে ওই পেক গ্লাসেই মিত্রা সেনকে বিষ দেওয়া হয়েছিল, তাহলে মদ ভিন্ন কি এমন পানীয় যা মিত্রা সেনকে বিষ মিশ্রিত করে হত্যাকারী তার হাতে তুলে দিয়েছিল? হ্যাঁ, কথাটা অবশ্যই ভাববার। তবে তারও পক্ষে একমাত্র যুক্তি তো তোর যে মিত্রা সেনের ড্রিঙ্ক করবার হ্যাবিট ছিল না, এই তো। কিন্তু লোকচক্ষুর অন্তরালে জীবনে কখনো যে ড্রিঙ্ক করেননি বা করতে পারে না, তারও তো কোনো মানে নেই। দৈব কার্যকরণ বলে একটা কথা আছে, মানিস তো? তা মানি। তাই যদি হবে তো সে এমন কেউ হওয়া দরকার যার দ্বারা সেটা হওয়া সম্ভব। সে তো এখানেই কেউ হতে পারে। মানে? মানে এখানে সকলের সঙ্গেই তো তার ভাব ছিল, হৃদ্রতা। অর্থাৎ তোমার অশোক রায় থেকে শুরু করে বিশাখা চৌধুরী বা স্বয়ং মহারানী অফ সোনপুর তো হতে পারেন। বলেই কিরিটি হেসে ফেললে। কিন্তু যাকগে সে কথা। স্বেচ্ছাকৃত বিষ গ্রহণ যদি না হয়, তাহলে নিশ্চয়ই সে সময় দ্বিতীয় কোনো নরনারীর সুনিশ্চিত এখানে আবির্ভাব ঘটেছিল। শুধু তাই নয়, ওই সঙ্গে একটা কথা ভুললে চলবে না সুব্রত। মিত্রা সেনের বিবাহের দিন অত্যাসন্ন হয়ে এসেছিল এবং বর্তমানের অতি আধুনিক ইঙ্গ বঙ্গ সোসাইটির সে ছিল অন্যতমা। কিন্তু আর এখানে নয়। রাত হলো অনেক। এবারে এখানকার ভদ্র মহোদয় ও মহোদয়গণকে ছেড়ে দেওয়া প্রয়োজন। পুলিশের হুমকি দিয়ে অনেকক্ষণ তাদের আটকে রাখা হয়েছে। কি বলেন মিস্টার লাহিড়ী? এতক্ষণ আমাদের সঙ্গে যেন নির্বাক দর্শকের মতোই একপাশে দাঁড়িয়েছিলেন মিস্টার লাহিড়ী। একটি কথা বা একটি মন্তব্য করেননি। কিরিটির প্রশ্নোত্তরে মৃদু হেসে বললেন, হ্যাঁ, রাত অনেক হয়েছে, প্রায় 11:30। চল চল সুব্রত, হল ঘরে একবার যাওয়া যাক। হল ঘরে আমরা প্রবেশ করবার মুখেই কানে এসেছিল বহু কণ্ঠের মিশ্রিত চাপা একটি গুঞ্জন। আমাদের ঘরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন সেটা সহসা থেমে গেল। ভাষাহীন একটা অখণ্ড স্তব্ধতা যেন সহসা ঘরের মধ্যে জমাট বেঁধে উঠল। কিরিটির সঙ্গে সঙ্গে আমিও হলঘরের চতুর্দিকে একবার দৃষ্টি বুলিয়ে নিলাম। বুঝতে পারলাম ইতিমধ্যেই দুঃসংবাদটি বাকি যারা ছিলেন তাদের মধ্যেও প্রচারিত হয়ে গিয়েছে। কারণ হলঘরের মধ্যে বাকি সকলেই উপস্থিত ছিলেন। দেখতে পেলাম না কেবল সকলের মধ্যে বিশেষ দুটি প্রাণীকে। একজন হচ্ছেন বৈকালী সংঘের প্রেসিডেন্ট রাজেশ্বর চক্রবর্তী, দ্বিতীয় অশোক রায়। আরও একটা ব্যাপার যে আমার দৃষ্টিকে এড়ায়নি, সেটা হচ্ছে ঘরের মধ্যে উপস্থিত নরনারীর চোখ মুখেই যেন একটা চাপা ভয় ও আশঙ্কা স্পষ্ট হয়ে উঠেছে। প্রত্যেকের মনের উদ্বেগ যেন প্রত্যেকের নীরবতার মধ্যেও চাপা থাকেনি। ঘরের মধ্যে সে সময় উপস্থিত ছিলেন মহারানী অফ সোনপুর এস্টেট সুচরিতা দেবী, ব্যারিস্টার মনোজ দত্ত, শ্রীমন্ত পাল, সুধীরঞ্জন, অভিনেত্রী সুমিত্রা চ্যাটার্জি, বিশাখা চৌধুরী, নিখিল ভৌমিক, রমা মল্লিক, সোমেশ্বর রাহা,
আর দুজন ভদ্রলোক, যাদের মধ্যে মধ্যে দেখলেও নাম জানতাম না। পরে ওই রাত্রেই জবানবন্দি নেবার সময় জেনেছিলাম রঞ্জন রক্ষিত ও সুপ্রিয় গাঙ্গুলি। ওদের মধ্যে রঞ্জন রক্ষিত শেয়ার মার্কেটের একজন চাই, বয়স 45-এর মধ্যে, ও সুপ্রিয় গাঙ্গুলি একজন ফিল্ম জগতের প্রডিউসার ডাইরেক্টর। কিরিটির পরামর্শ মতোই বাররুমে রজত লাহিড়ীকে সামনে রেখে কিরিটি তার জেরা শুরু করলো। প্রত্যেককে আলাদা আলাদা করে সেই ঘরে একের পর এক ডেকে এনে প্রথমেই ডাক পাঠানো হলো মীর জুমলার সাহায্যে প্রেসিডেন্টকে। তিনি তার নিজস্ব ঘরের মধ্যেই অপেক্ষা করছিলেন। ডান পাটি একটু টেনে টেনে একটা মোটা লাঠিতে ভর দিয়ে দিয়ে প্রেসিডেন্ট এসে ঘরের মধ্যে ঢুকলেন। বসুন মিস্টার চ্যাটার্জি, আপনি এখানকার প্রেসিডেন্ট, প্রশ্ন করলেন রজত লাহিড়ী। নির্দিষ্ট চেয়ারটা টেনে একটু যেন কষ্ট করে বসতে বসতে প্রেসিডেন্ট মৃদু কণ্ঠে বললেন, হ্যাঁ। আপনার ডান পায়ে কি কোনো দোষ আছে নাকি মিস্টার চক্রবর্তী? হঠাৎ প্রশ্ন করে এবার কিরিটি। কিরিটির দিকে না তাকিয়ে মৃদু কণ্ঠে জবাব দিলেন প্রেসিডেন্ট, আর বলেন কেন, ওল্ড এইজের বার্নাক্কা কি একটা, রিউম্যাটিজম, অ্যানলার্জড প্রোস্টেট, তার উপরে আবার ক্রনিক ব্রঙ্কাইটিস। বলার সঙ্গে সঙ্গেই বার কয়েক খুক খুক করে কাশলেন রাজেশ্বর চক্রবর্তী। নেহাত এরা ছাড়ে না, না হলে বয়সে আর এসব ঝামেলা পোষায়, বলে সে যেন কথাটা শেষ করলেন কোনো মতে। চোখেও তো দেখছি আবার কালো চশমা ব্যবহার করেছেন, চোখেও কোনো দোষ আছে নাকি মিস্টার চক্রবর্তী? কিরিটি আবার শান্ত কণ্ঠে প্রশ্ন করল। হ্যাঁ, সে তো আজ নয়, বহুদিন থেকেই ভুগছি। হাইপারমেট্রোপিয়া নাকি ডাক্তারেরা বলেন, জবাব দিলেন রাজেশ্বর। তা শুনেছেন বোধ হয় দুঃসংবাদটা? হ্যাঁ, সত্য সিন্ধু বাবু, আপনাদের ওই সুব্রত বাবু একটু আগে মিস্টার পালের সঙ্গে আমার অফিস ঘরে গিয়ে দুঃসংবাদটা দয়া করে শুনিয়ে এসেছেন। চমৎকার ছদ্মনামটি নিয়েছেন বটে সুব্রত বাবু, সত্য সিন্ধু, সত্যের একেবারে সাক্ষাৎ মূর্তি। বলেই আবার বার কয়েক কেশে নিলেন। কিরিটি যেন কি একটা কথা বলতে যাচ্ছিল, কিন্তু তাকে বাধা দিয়ে রাজেশ্বর চক্রবর্তী বলে উঠলেন, তা দেখুন ভালো কথা, আপনার নামটা জিজ্ঞেস করতে পারি কি? কিরিটির মুখের দিকে তাকিয়ে তিনি শেষ করলেন কথাটা। জবাব দিলাম আমি। ওর নামটা শোনেননি? কিরিটি রায়। কিরিটি রায় মানে সেই শখের গোয়েন্দা? হ্যাঁ। সুখী হলাম মিস্টার রায় আপনার সঙ্গে পরিচিত হয়ে। তা দেখুন মিস্টার রায়, আমি বলছিলাম নামেই এখানকার প্রেসিডেন্ট আমি। কাজকর্মের মধ্যে কেবল হিসাব নিকাশটাই রাখতে হয় বৈকালী সংঘের। অবশ্যই ওই সঙ্গে এখানকার ডিসিপ্লিন রাখবার দায়িত্ব একটা আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে কমিটি থেকে, কিন্তু এখানকার মেম্বারদের পার্সোনাল ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই। কথাটা একটু স্পষ্ট করে যদি বলেন মিস্টার চক্রবর্তী, প্রশ্ন করলেন লাহিড়ী এবার। বলছিলাম, এরা যদি কেউ পরস্পরের প্রেমে পড়ে বা আত্মহত্যা করে, সে ব্যাপারে আমি আপনাদের কি সাহায্য করতে পারি বলুন? আপনাদের ওই সত্য সিন্ধু বাবুকে জিজ্ঞেস করে দেখুন না,
কিছুদিন তো এখানে উনি যাতায়াত করছেন, এখানকার হালচালও নিশ্চয়ই কিছুটা বুঝেছেন। আমার সঙ্গে এই সংঘের ওই প্রেসিডেন্টের পদটি ছাড়া আর বিশেষ কোনো সম্পর্ক নেই। নতুন মেম্বার এলে তার পরিচয়টা করিয়ে দেই একবার হল ঘরে এসে, নচেত হল ঘরেই বলুন, বাড়ি বলুন, বা এ বাড়ির অন্য কোনো জায়গায় বলুন, কখনো আমি পা বাড়াই না বলে আবার বাড়দি কাশলেন। কিন্তু একটা কথা যে আপনার আমি ঠিক বুঝে উঠতে পারছি না মিস্টার চক্রবর্তী। কিরিটি প্রশ্ন করে আবার। বলুন। এখানকার ডিসিপ্লিনের ব্যাপারটা যখন এটা আপনার হাতেই তুলে দিয়েছেন, তা দিয়েছে বটে, তবে সেটা একান্ত অফিস সংক্রান্তই। কারোর ব্যক্তিগত গণ্ডি পর্যন্ত সেটা যেমন কখনো এনক্রোচ করেনি, এবং করার আমি প্রয়োজনও বোধ করিনি কোনো দিন। এখানকার যারা মেম্বার তারা সকলেই সম্ভ্রান্ত বংশীয়। সমাজ বা সোসাইটিতে তাদের যথেষ্ট পরিচয় ও স্বীকৃতি আছে। ভালো মন্দ বুঝবার নিজের তাদের বয়সও হয়েছে। কিন্তু এ কথাটা কি সত্যি নয় মিস্টার চক্রবর্তী যে এ সংঘ গড়বার পিছনে নিশ্চয়ই কিছু একটা উদ্দেশ্য আছে? প্রশ্ন করে আবার লাহিড়ী। উদ্দেশ্য আর কি? 10 জনের কোনো একটা জায়গায় মেলামেশার মধ্যে দিয়ে খানিকটা নির্দোষ আনন্দ লাভ করা। শুধুমাত্র নির্দোষ খানিকটা আনন্দই, আর কিছু নয়? জিজ্ঞাসা করে কিরিটি। না, আমি যতদূর জানি তাই। কিন্তু এখানে ড্রিঙ্কের ব্যাপার আছে, ফ্লাশও চলে শুনেছি। কিরিটি পুনরায় প্রশ্ন করে। তা চলে একাত্তু, একাত্তু নয়, পুরোপুরি নাইট ক্লাব এটা একটা। নাইট ক্লাব বলে আপনি ঠিক কি মিন করতে চাইছেন জানি না মিস্টার রয়, তবে আপনাদের তথাকথিত আইন ভঙ্গের কোনো ব্যাপারই এখানে ঘটে না। সেটা ভালো করে খোঁজ নিলেই একটু জানতে পারবেন বলে আবার একটা কাশির ধমক যেন সামনে নিলেন মিস্টার চক্রবর্তী। নাইট ক্লাব বলতে ঠিক যা মিন করে আমিও ঠিক তাই মিন করেছি মিস্টার চক্রবর্তী। কিন্তু যাক সে কথা, আপনার এখানকার কাজটি কি পেইড না অনারারি? সম্পূর্ণ অনারারি মিস্টার রায়। তাহলে এই সংঘের ওপর আপনারও একটা অন্তরের টান আছে বলুন। নইলে প্রতি রাতে এই বয়সে, বিশেষ করে আপনার নানাবিধ রোগ জর্জর দেহ নিয়ে 9:30 থেকে রাত 12টা পর্যন্ত এখানে চেয়ারে বসে থাকেন কি করে? আরেকটা কাশির দমক সামলে নিয়ে মিস্টার চক্রবর্তী বললেন, তা যে একেবারে নেই বললে মিথ্যাই বলা হবে মিস্টার রায়। কথাটা তাহলে খুলেই বলি। বিয়ে থা করিনি, বাপ পিতামহ জমিদারি করে বেশ কিছু অর্থও রেখে গিয়েছিলেন। একমাত্র বংশধর তাদের আমি। চিরকাল হেসে খেলে ফুর্তি করেই কাটিয়ে বছর 7 আগে গায়ের বসবাস তুলে দিয়ে কলকাতায় যখন চলে আসি, সময় কাটছিল না। সেই সময় এখানকার প্রাক্তন প্রেসিডেন্ট সুখময় বাবুর সঙ্গে পরিচিত হয়ে এখানে এসে ঢুকি। তারপর? পরে হঠাৎ তার মৃত্যু হওয়ায় এরা সকলে মিলে আমাকে ধরে বসল।
প্রেসিডেন্টের পদটা আমাকে নেবার জন্য। ভাবলাম মন্দ কি, এমনিতেই তো এ বয়সে ঘুম কম, সময়টা কাটানো যাবে। তা বেশ করেছেন, সময় ভালোই কাটাচ্ছেন, কি বলেন? প্রশ্ন করলেন আবার রজত লাহিড়ী। আপনাদের জিজ্ঞাসাবাদ যদি শেষ হয়ে থাকে, হ্যাঁ, আপাতত আপনি যেতে পারেন, বললে কিরিটি। কেবল একটা প্রশ্ন, সামনের শনিবার অশোক রায়ের সঙ্গে মিত্রা দেবীর বিবাহের সব স্থির হয়েছিল, জানেন কিছু? না। এবার এলেন মহারানী সুচরিতা দেবী। বসুন মহারানী, ওই চেয়ারটাতে, রজত লাহিড়ী বললেন। মহারানী চেয়ারে বসবার পর কিরিটি প্রশ্ন করল, আপনি প্রথমে মিত্রা সেনের মৃতদেহ দেখতে পান, তাই না? আমি প্রথম সকলকে হলঘরে এসে জানাই। লক্ষ্য করলাম প্রশ্নটার জবাব একটু ঘুরিয়ে দিলেন মহারানী। আজ রাত্রে কখন আপনি এখানে আসেন? রাত 8:45 হবে বোধহয় তখন। আপনি যখন হলঘরে এসে ঢোকেন আর কেউ সে ঘরে ছিলেন? ছিল। মনে আছে আপনার কে কে ছিলেন তখন হলঘরে? হ্যাঁ, শ্রীমন্ত পাল, সুমিতা চ্যাটার্জি, নিখিল ভৌমিক, রমা মল্লিক আর সুপ্রিয় গাঙ্গুলি। আর কেউ ছিল না? না। তারপর আপনি হলঘর থেকে কখন বেরিয়ে যান? 15 মিনিট বাদেই। মানে 9:15 নাগাদ বলুন। ওই রকমই হবে। কোথায় যান হলঘর থেকে বের হয়ে? বাররুমে। সেখানে কতক্ষণ ছিলেন? 15-20 মিনিট হবে। মাথাটা সন্ধ্যা থেকেই ধরেছিল, তাই বাররুমে গিয়ে একটা রাম ও লাইম খেয়েও যখন মাথাটা ছাড়লো না, বাগানে গিয়েছিলাম একটু খোলা হাওয়ায় ঘুরতে। সঙ্গে সে সময় আপনার কেউ ছিল, না একাই গিয়েছিলেন বাগানে? একাই গিয়েছিলাম। বাররুমে যখন আপনি যান সে সময় সে ঘরে আর কেউ ছিল? ছিল। কে? রঞ্জিত রক্ষিত আর বিশাখা চৌধুরী। আর কেউ ছিল না? না। অশোক রায় বা মিত্রা সেনকে তাহলে আপনি হলঘরে বা বাররুমে কোথাও আজ দেখেননি? না। বেশ, তারপর বলুন বাগানে গিয়ে আপনি কি করলেন? বাগানের মধ্যে কিছুক্ষণ এলোমেলোভাবে ঘুরে বেড়াই। তারপর দক্ষিণ দিকের ওই কুঞ্জের কাছাকাছি যেতেই মনে হলো। কি থামলেন কেন, বলুন? কিরিটি তাড়া দিল মহারানীকে। মনে হলো একটা যেন দ্রুত পদশব্দ বাদিককার বড় ঝোপটা বরাবর মিলিয়ে গেল, কিন্তু সে সময় অতটা খেয়াল হয়নি। কেন? কারণ বাগানে তো অনেকেই যেত, তাই ভেবেছিলাম হয়তো কেউ। তারপর বলুন। আর একটু এগুতেই আবছা চাঁদের আলোয় হঠাৎ নজরে পড়ল বেঞ্চের উপর একাকী বসে আছে যেন কে। প্রথমটায় চিনতে পারিনি। তাছাড়া যে বসেছিল তার সামনাসামনি যাবারও আমার তখন ইচ্ছে ছিল না। ফিরে আসছিলাম, কিন্তু হঠাৎ কেমন যেন মনটার মধ্যে কিন্তু বোধ হওয়ায় যে বসেছিল তার বসবার বিশেষ ভঙ্গিটি দেখে এগিয়ে গেলাম আর একটু কাছে। এবারে মনের কিছুটা যেন আরও স্পষ্ট হলো।
যে বসে আছে তার মাথাটা বুকের কাছে ঝুলে পড়েছে, যেন কি এক অসহায় ভঙ্গিতে। কাছে এগিয়ে যেতে এবারে চিনতেও পেরেছিলাম সে আর কেউ নয়, মিত্রা সেন। কয়েক মিনিট থমকে দাঁড়িয়ে রইলাম তার দিকে সন্দিগ্ধভাবে তাকিয়ে। সাড়া দেবার জন্য গলা খাকারি দিলাম, কিন্তু অপর পক্ষ থেকে কোনো সাড়াই পাওয়া গেল না। এবার কেমন একটু বিস্মিতই হলাম। মৃদুকণ্ঠে ডাকলাম, সেন। কোনো সাড়া নেই তবু। এই পর্যন্ত বলে মহারানী থামলেন। বলুন তারপর। আবার কিরিটে তাগিদ দিল। আরও একটু কাছে এগিয়ে গিয়ে এবারে বেশ একটু উচ্চ কণ্ঠেই ডাকলাম, মিছেন, মিছেন। তবু সাড়া নেই। যেমন তিনি বুকের কাছে মাথা ঝুলিয়ে বসেছিলেন তেমনই রইলেন। ঘুমিয়ে পড়েনি তো ভেবে হাত বাড়িয়ে তার গায়ে হাত দিয়ে মৃদু একটা ধাক্কা দিয়ে ডাকলাম, মিছেন, মিছেন। না, তবুও সাড়া নেই। এবারে কেন জানি না হঠাৎ গাটা যেন আমার কেমন ছমছম করে উঠল। চারদিকে একবার তাকালাম, আশেপাশে কেউ নেই, কেবল চাঁদের আলো ও অন্ধকারে আবছা একটা আলো ছায়ার থমথমানি। ঠিক সেই মুহূর্তে কি আমার মনে হয়েছিল জানি না, পরক্ষণে আঙ্গুল দিয়ে তার কপালে স্পর্শ করতেই যেন মনে হলো কোনো মানুষের জীবন্ত শরীর নয়, অত্যন্ত ঠান্ডা প্রাণহীন কি একটা স্পর্শ লাগলো আমার আঙুলের ডগায়। সঙ্গে সঙ্গে সর্বাঙ্গ শিউরে উঠল আমার। বলতে বলতে হঠাৎ যেন নিজের অজান্তেই আবার শিউরে উঠে মহারানী কিরিটের মুখের দিকে তাকিয়ে ভয়ার্ত চাপা কণ্ঠে বলে উঠলেন, দ্যাট আনকানি সেন্সেশন, I'll never forget and I can't explain you even what it was. হঠাৎ চুপ করে গেলেন মহারানী। সকলেই আমরা মহারানীর ভয়বিহ্বল মুখের দিকে নিষ্পলক তাকিয়ে আছি। স্তব্ধ ঘরটার মধ্যে কেবল ওয়াল ক্লকের পেন্ডুলামটার একঘেয়ে টকটক শব্দ হয়ে চলেছে। কয়েকটি মুহূর্ত স্তব্ধতার মধ্যেই কেটে গেল। তারপর আবার মহারানী বলতে শুরু করলেন, এবং যখন সম্বিত ফিরে এলো হঠাৎ যেন মনে হলো মিছেন বেঁচে নেই, সে মৃত। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে রুদ্ধশ্বাসে সেখান থেকে ছুটে পালিয়ে আসি, সোজা একেবারে হল ঘরে এসে ঢুকি। নাও আই ফাইন্ড শি ইজ রিয়েলি ডেড। সত্যি সে আর বেঁচে নেই, কিন্তু এখনো যেন ভাবতে পারছি না মিস্টার রায়, কি করে দুর্ঘটনা ঘটলো আর কেনই বা ঘটলো, কেন সে আত্মহত্যা করলো। কিন্তু আত্মহত্যা তো নয় মহারানী, বললে কিরিটি। চমকে তাকালেন মহারানী কিরিটির মুখের দিকে, প্রশ্ন করলেন, আত্মহত্যা নয় তবে? নিষ্ঠুর হত্যা, কোল্ড ব্লাডেড মার্ডার। মার্ডার? শি হ্যাজ বিন মার্ডার্ড? এ আপনি কি বলছেন মিস্টার রায়? হাউ ইজ ইট পসিবল? আমার ধারণা আমি ঠিকই বলছি। মিস সেনকে হত্যাই করা হয়েছে মহারানী। কিন্তু কে তাকে হত্যা করবে, আর কেনই বা করবে? শি ওয়াজ সো নাইস, সো চার্মিং। সকলেই তাকে ভালোবাসত। আপনি হয়তো জানেন না মহারানী, বুক ভরা ভালোবাসার অমৃত থেকেই অনেক সময় বিষের ফেনা গেজিয়ে ওঠে। তাছাড়া এখানে আপনারা যারা যাতায়াত করেন তাদের কার মনে কোন গোপন ভালোবাসা, ব্যর্থতা, ক্রোধ, হিংসা বা বিদ্বেষ জমা হয়ে আছে তা জানবেন কি করে? কিন্তু না মহারানী, তা যদি না হতো তো এমনি নিষ্ঠুর হত্যা তার ভয়াবহ রূপ নিয়ে প্রকাশ পেত না। কিন্তু যাক সে কথা, আজ এই মুহূর্তে না হলেও
জানতে আমরা পারবই। আরেকটা প্রশ্ন আপনাকে আমি করব। বলুন। জানতেন কি অশোক রায় ও মিত্রা সেনের মধ্যে বিবাহের দিন পর্যন্ত স্থির হয়ে গিয়েছিল? অ্যাবসার্ড, ইম্পসিবল, বিশ্বাস করি না আমি। সত্যি হয়ে গিয়েছিল। রেজিস্ট্রি অফিসে তাদের নাম পর্যন্ত রেজিস্ট্রি হয়ে গিয়েছিল। সত্যি বলছেন? হ্যাঁ, এক বর্ণ মিথ্যে নয়, যা আমি বললাম। আশ্চর্য তো। মাত্র একটি শব্দই নির্গত হলো মহারানীর কণ্ঠ হতে। মহারানীর চাপা কণ্ঠে উচ্চারিত আশ্চর্য শব্দটিও সেই মুহূর্তের তার চোখ ও মুখের চেহারা স্পষ্টই যেন আমার কাছে ব্যক্ত করল। বিস্ময় নয়, আরও একটা কিছু সেই সঙ্গে, কিন্তু সেটা যে ঠিক কি যেন বুঝে উঠতে পারলাম না। পর মুহূর্তে আবার কিরিটি প্রশ্ন করল মহারানীকে, তা এতে আশ্চর্য হবার কি আছে মহারানী? এতদিন পরে হয়তো মিস সেন তার জীবনের যোগ্য সাথী খুঁজে পেয়েছিলেন, তাই তারা বিবাহ করবেন স্থির করেছিলেন। আজ যখন মিত্রা বেঁচে নেই, তখন আসল কথাটা বলতে আর আমার দ্বিধা নেই মিস্টার রায়। মিত্রাকে আমি দীর্ঘদিন থেকে জানি। একসময় শি ওয়াজ মাই ক্লাসমেট। সেই থেকে ওর সঙ্গে আমার ঘনিষ্ঠতা হবার সুযোগ হয়। পুরুষ জাতটার প্রতি শি হ্যাড এ পেকুলিয়ার কমপ্লেক্স। কীরকম? সে বলতো পুরুষের জন্মই নাকি মেয়েদের মন জোগানোর জন্য, এবং যে কোনো পুরুষের চোখের সামনেই দেহের প্রলোভন তুলে তাকে নাচানো যেতে পারে, আর সেইটাই ছিল তার জীবনের একমাত্র নিষ্ঠুরতম খেলা, বা সেই নিষ্ঠুরতম খেলার মধ্যে দিয়ে আনন্দ লাভ করাটাই একমাত্র নেশা। স্ত্রীলোক হয়ে জন্মেও সে যে কত বড় হৃদয়হীন নিষ্ঠুর প্রকৃতির ছিল, আর কেউ না জানলেও আমি জানতাম। আর সেই নিষ্ঠুর খেলার শুধু অশোক রায় কেন, তার আগে অসীম বোস, সুধীর মিত্র প্রভৃতি কতজনার যে সে সর্বনাশ করেছে, সে তো আমার অজানা নয়। কথাগুলো বলতে বলতে একটা অমিশ্রিত ঘৃণা যেন মহারানীর কণ্ঠ হতে ঝরে ঝরে পড়তে লাগলো। আমরা সকলেই নিঃশব্দে ওর মুখের দিকে তাকিয়ে ওর কথাগুলো শুনছিলাম। কয়েকটা মুহূর্ত থেমে আবার মহারানী বলতে লাগলেন, তাই বলছিলাম, অশোক রায় মিত্রার মৃত্যুর কথা জানতে পারলে আজ দুঃখ পেলেও পরে একদিন বুঝতে পারবে মিত্রার মৃত্যু ওয়াজ এ ব্লেসিং টু হিম ইন ডিসগুইজ। মহারানীর জবানবন্দির পর ঘরে এসে ঢুকলেন শ্রীমন্ত পাল কিরিটির নির্দেশেই। শ্রীমন্ত পালকে চেয়ারে বসতে বলে সোজাসুজি কিরিটি তার প্রশ্ন শুরু করে। আপনি আজ এখানে কখন এসেছেন মিস্টার পল? আজ অন্য অন্য দিনের চাইতে একটু তাড়াতাড়ি এসেছিলাম। বোধহয় তখন রাত 8:30 কি 8:40 হবে। অন্য দিন আরও দেরিতে আসেন? হ্যাঁ, অফিসের কাজকর্ম সেরে আসতে আসতে প্রায় 9:30-10টা বেজে যায়। আচ্ছা, আজ যখন আসেন তখন কাকে কাকে হল ঘরে দেখেছিলেন, মনে আছে? হল ঘরে তখন 3জন ছিল, সুমিত্রা চ্যাটার্জি ও সুপ্রিয় গাঙ্গুলি, আর ছিল ওয়েটার মির্জুমলা। ওরা দুজন বুঝি গল্প করছিলেন? হ্যাঁ, সুপ্রিয়র নেক্সট প্রোডাকশনে নায়িকা রোলে অভিনয় করবার জন্য কন্ট্যাক্ট করেছে সুমিত্রা, সেই সম্পর্কে ওরা আলোচনা করছিলেন। আর মির জুমলা হল ঘরে তখন কি করছিল? ওদের কোল্ড ড্রিঙ্কস দিতে এসেছিল, দিয়ে চলে গেল। কতক্ষণ তারপর আপনি হল ঘরে ছিলেন? তা 1-2 ঘন্টা হবে, সুব্রতবাবু আসা পর্যন্ত।
ওই সময়ের মধ্যে একবারও আপনি হলঘর ছেড়ে অন্য কোথাও যাননি? না। ঠিক মনে আছে আপনার? হ্যাঁ। মহারানী সুচরিতা দেবী কখন হলঘরে আসেন মনে করে বলতে পারবেন? বোধ হয় তখন রাত 9টা আন্দাজ হবে, সঠিক আমার মনে নেই। আচ্ছা, বাইরে থেকে কি তিনি হলঘরে এসে ঢোকেন? না, মনে হচ্ছে 2 নম্বর দরজা দিয়েই যেন হলঘরে এসে ঢুকতে তাকে আমি দেখেছিলাম। সঠিক আপনার মনে আছে? ভেবে আরেকবার ভালো করে বলুন মিস্টার পাল। মুহূর্তকাল ভেবে নিয়ে দৃঢ় কণ্ঠে মিস্টার পাল এবার বললেন, হ্যাঁ, আমার মনে আছে, 2 নম্বর দরজা দিয়েই তিনি হলঘরে ঢুকেছিলেন। তারপর কতক্ষণ তিনি হলঘরে ছিলেন মনে আছে? তা মিনিট 10-15-র বেশি হবে বলে মনে হয় না। আচ্ছা, সুব্রত হলঘরে পৌঁছানোর আগ পর্যন্ত আর কাকে কাকে তাহলে আপনি এখানে আসতে দেখেছেন মিস্টার পল? এক এক করে সকলেই এসেছেন। তারপর রমা মল্লিক, মনোজ, সুধীরঞ্জন, নিখিল ভৌমিক। আর কাউকে আসতে দেখেননি? মিত্রা সেন, অশোক রায় বা বিশাখা চৌধুরীকে? অশোক রায় বা মিত্রা সেনকে দেখিনি, তবে বিশাখা চৌধুরী বোধ হয় আমার আগেই এসেছিলেন মহারানীর মতোই, কারণ মনে পড়ছে তাকেও মহারানীর আগেই 2 নম্বর দরজা দিয়ে হলঘরে ঢুকতে দেখেছিলাম। আচ্ছা, ওদের দুজনের মধ্যে কে আগে হলঘরে ঢুকেছিল 2 নম্বর দরজা দিয়ে মিস্টার পাল? মহারানী না বিশাখা চৌধুরী? আগে বিশাখা, তার মিনিট কয়েক পরেই মহারানী ঢোকেন হলঘরে। আচ্ছা মিস্টার পাল, আপনি কতদিন এই সঙ্গে যাতায়াত করছেন? তা বছর 3 তো হবেই। তাহলে তো দেখছি আপনি এই বৈকালী সংঘের একজন পুরাতন মেম্বার। তা বলতে পারেন একদিক দিয়ে, তবে আমার চাইতে পুরাতন মেম্বার এখানে আছেন আরও। আপনার চাইতেও পুরাতন মেম্বার এখানে আর কে কে আছেন মিস্টার পাল? প্রথমেই ধরুন মহারানী, বলতে গেলে শি ইজ দ্য ওল্ডেস্ট। তার সমসাময়িক ছিলেন মিত্রা সেন, শুনেছি 2-4 মাস এদিক ওদিক এখানে এসেছেন তারা। তারপর শুনেছি মীরা চৌধুরী, তিনিও আমার আগে এসেছেন এখানে। মীরা চৌধুরী? তাকে কখন এখানে আজ পর্যন্ত দেখেছি বলে তো মনে পড়ছে না মিস্টার পাল। কথাটা এবার বললাম আমি। আমার দিক ফিরে তাকালেন শ্রীমন্ত পাল। তারপর মৃদু হেসে বললেন, না না, সুব্রতবাবু দেখেননি, কারণ তিনি মাস 2 হবে এখানে আর আসছেন না। কেন? এই সংঘকে তিনি ছেড়ে দিয়েছেন? প্রশ্ন করলে কিরিটি। তা ঠিক বলতে পারি না মিস্টার রায়। আপনার এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন আমাদের প্রেসিডেন্ট। কিরকম? কাউকে এখান থেকে সরাতে হলে কি আপনাদের প্রেসিডেন্টই ফাইনাল অথরিটি? সেই রকমই তো আমার মনে হয়। ক্রিটির প্রশ্নের জবাবে শ্রীমন্ত পাল বললেন, কেন? কারণ এখানকার ভালো মন্দ শুভাশুভের জন্য আমাদের প্রেসিডেন্ট যতখানি দায়ী, আর কেউ ততখানি দায়ী বলে তো আমার মনে হয় না। আরেকটা কথা কি মিস্টার পাল, এই বাড়িতে প্রবেশের মেইন গেট ছাড়া অন্য কোনো দ্বার আছে বলে কি আপনি জানেন? যতদূর জানি প্রবেশ ও নির্গমের এ বাড়িতে একটি মাত্র দ্বার ছাড়া দ্বিতীয় কোনো দ্বারপথ নেই মিস্টার রায়।
তারপর আবার কয়েক মুহূর্ত নিস্তব্ধতার মধ্যেই কেটে যায়। উপস্থিত ঘরের মধ্যে সকলেই যেন অত্যন্ত চুপচাপ। হঠাৎ আবার সে স্তব্ধতা ভঙ্গ করে কিরিটি কথা বললে, হ্যাঁ, ভালো কথা মিস্টার পাল। আপনি জানতেন কি মিত্রা সেন ও অশোক রায়ের বিবাহের সব স্থির হয়ে গিয়েছিল? সে কি? কই না। রীতিমতো একটা বিস্ময়ের সুরেই যেন প্রকাশ পেল মিস্টার পালের কণ্ঠস্বরে। জানতেন না? শোনেননি? না, এই প্রথম শুনছি, আর শুনলেও বিশ্বাস করতে পারছি না। কেন বলুন তো? মিত্রা সেন কাউকে কোনোদিন বিবাহ করতে পারবেন এ আমি ভাবতেও পারি না মিস্টার রায়। ভাবতেও পারেন না? কিন্তু কেন বলুন তো মিস্টার পাল? কারণ তিনি ছিলেন আমার মতে এমন এক জাতীয় মেয়ে মানুষ যারা ঠিক অনেকটা হংসের মতো। সর্বক্ষণ জলে থাকলেও গায়ে জল বিন্দুটিও বসে না। পুরুষ জাতটার সব কিছুই তার কাছে ছিল ওই জলের মতোই। আচ্ছা, এবারে আপনি যেতে পারেন মিস্টার পাল। হ্যাঁ, দয়া করে নিচের তলায় যে বেয়ারাটি আছে তাকে যদি একবার পাঠিয়ে দেন। কি যেন তার নামটা? আপনি শশীর কথা বলছেন? আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। নিচের রিসেপশন রুমের বেয়ারা এসে ঘরের মধ্যে ঢুকলো। কি নাম তোমার? আগে স্যার, শশী হাজরা। তোমার ডিউটি নিচের রিসেপশন ঘরেই বুঝি? কিরিটি প্রশ্ন শুরু করে। হ্যাঁ স্যার। কতক্ষণ থাকতে হয় তোমার সেখানে? রাত 8টা থেকে 12:30 পর্যন্ত স্যার। প্রতি রাত্রেই তুমি থাকো? হ্যাঁ। তোমার কোনো রকম অসুখ বিসুখ করলে? আজ পর্যন্ত কখনো হয়নি স্যার। এখানে তুমি কতদিন কাজ করছো শশী? 7 বছর স্যার। 7 বছর? মিস্টার চক্রবর্তী শুনেছি এখানকার প্রেসিডেন্ট গত 7 বছর ধরে। তুমি আর তিনি কি তাহলে একসঙ্গে এখানে আসো? কিরিটি হঠাৎ প্রশ্ন করে। হ্যাঁ, কতকটা তাই বটে। প্রেসিডেন্টই আমাকে আর মীর জুমলাকে এখানে কাজ দেন স্যার। তোমাদের দুজনকে বুঝি তিনি আগে থাকতেই চিনতেন? হঠাৎ এবারে কিরিটির প্রশ্নে শশী যেন কেমন একটু থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বললে, আগে আগে না, ঠিক তা নয়। এখানকার দারোয়ানের মুখে এখানে লোকের প্রয়োজন শুনে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করি, তিনি তখন কাজ দেন। দেখা করবার সঙ্গে সঙ্গেই তোমার এখানে কাজ হয়ে গেল? সঙ্গে কারো জোরালো সার্টিফিকেট ছিল বুঝি তোমার শশী? সার্টিফিকেট? হ্যাঁ। কই কই না। তবে এমন একটা বিশেষ প্রতিষ্ঠানে চাওয়া মাত্রই কাজ পেয়ে গেলে আগে কোথাও কাজ করতে? আগে আর কোথাও কখনো কাজ করিনি স্যার। এইখানেই প্রথম? হ্যাঁ। ভাগ্যবান তুমি শশী। এই চাকরির অভাবের বাজারে চাওয়া মাত্রই কাজ পেয়ে গেলে। তা মাইনে কত পাও? 7 টাকা। তুমি দেখছি ডবল ভাগ্যবান। তা থাকো কোথায়? কোথাকার লোক তুমি? এর আগে কলকাতাতেই বরাবর ছিলে নাকি? পরপর কিরিটির প্রশ্নগুলো যেন শশী হাজরাকে বেশ একটু বিচলিত করে তোলে। কিন্তু লোকটা দেখলাম বেশ চালাক চতুর। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললে,
ভাগ্যবান যদি বলেন তো স্যার, তাও আপনাদেরই শ্রীচরণের দয়া। আপনারা শ্রীচরণে আশ্রয় না দিলে কে আমাদের মতো গরিব দুঃখীকে দেখবে বলুন? প্রেসিডেন্ট সাহেব এখানকার বিচক্ষণ ও মহৎ মানুষ ছিলেন তিনি। চাকরির আগে অবশ্যই থাকতাম বেলেঘাটার এক বস্তিতে। তারপর এখানে চাকরি হবার মাস দুই পর থেকে এখানেই থাকবার হুকুম পেয়েছি। এখন এখানেই থাকি। বাড়ি আমার মেদিনীপুর জেলায়, পাঁশকুড়া থানা। হুম। আর মীর জুমলা, সেও এখানেই থাকে? হ্যাঁ, নিচের ঘরে আমি, দারোয়ান, মির্জুমলা তিনজনে থাকি। আচ্ছা শশী, বলতে পারো আজ কে কে এখানে এসেছিলেন রাত্রে, এবং পরপর কে কখন এসেছেন? ঠিক তো স্মরণ নেই স্যার, কে কখন এসেছেন। যতটা পারো স্মরণ করেই বলো। শশী হাজরা অতঃপর মনে মনে কি যেন ভেবে নিল। তারপর মৃদু কণ্ঠে থেমে থেমে বলতে শুরু করলে, সর্বপ্রথম আসেন মিত সেন। তারপর মানে মিত্রা সেন? হ্যাঁ, তারপর? তারপর বিশাখা চৌধুরী, তারপর বোধহয় অশোকবাবু, তারপর অশোকবাবু তাহলে আজ রাত্রেও এসেছিলেন? বাধা দিল কিরিটি। হ্যাঁ স্যার। কখন তিনি আবার তাহলে চলে গিয়েছেন? তা রাত্রে তখন 8:45 হবে বোধ হয়। আচ্ছা, মনে করে বলতে পারো তিনি কখন এসেছিলেন আজ এখানে? রাত 8:02-5 পরেই হবে স্যার। কি করে বুঝলে? তারই কিছু আগে নিচের ঘড়িতে ঢং ঢং করে রাত 8টা বাজতে শুনেছিলাম। তাতেই মনে আছে স্যার সময়টা। হ্যাঁ, আর মিত্রা সেন? তার মিনিট 10 পরে। আর বিশাখা চৌধুরী? তার 2-5 পরেই। মহারানী কখন এসেছেন? ওই বিশাখা চৌধুরীর কয়েক মিনিট বাদেই স্যার। আর তোমাদের প্রেসিডেন্ট? রাত 10টায়। সাধারণত রাত কটা নাগাদ তোমাদের প্রেসিডেন্ট এখানে আসেন শশী? তার কোনো ঠিক নেই, তবে 9:45 থেকে 10টার মধ্যেই আসেন বরাবর দেখছি। আচ্ছা শশী, বলতে পারো এখানে যারা আসেন সাধারণত তাদের ভেতরে ঢুকতে হলে কি ওপরের হলঘরের মধ্যে দিয়ে ঢুকতে হয়? না, তা কেন হবে? হলঘরের দরজার মুখেই ডান দিকে যে ঘরটা আছে তার মধ্যে দিয়েও ঢুকে, প্যাসেজ দিয়ে আরেকটা ঘরের মধ্যে ঢুকে 4 নম্বর দরজা দিয়েও তো ইচ্ছে করলে হলঘরে ঢুকতে পারা যায় স্যার। প্রেসিডেন্টের ঘর থেকেও 3 নম্বর বা 4 নম্বর দরজা দিয়েও হলঘরে ঢোকা যায়। আমাদের প্রেসিডেন্ট সাহেব তো কখনো হলঘর দিয়ে ঢোকেনি না স্যার। ওই প্যাসেজ দিয়েই সোজা তার ঘরে চলে যান, আবার সেই রাস্তা দিয়েই বের হয়ে আসেন। হুম। আচ্ছা, তুমি যেতে পারো। মীর জুমলাকে এবারে পাঠিয়ে দাও। সেলাম জানিয়ে শশী বের হয়ে গেল ঘর থেকে। শশী ঘর থেকে বের হয়ে যেতেই পকেট থেকে কাগজের উপরে আঁকা ওই বাড়িটার একটা নকশা বের করে আমি কিরিটির দিকে এগিয়ে দিতে দিতে বললাম, এই নে কিরিটি, হ্যাঁ, আমি এ বাড়ির একটা নকশা গতকাল বসে বসে এঁকেছিলাম। এ বাড়ির সব কিছুর সন্ধান এর মধ্যেই পাবি। কিরিটি আমার হাত থেকে নকশাটা নিয়ে আলোর সামনে মেলে ধরল। থানার ওসি রজত লাহিড়ীও নকশার উপর ঝুঁকে পড়লেন। পদশব্দ শোনা গেল আবার দরজার ওপাশে। নকশার উপর চোখ রেখেই কিরিটি বলে, মীর জুমলাকে আসতে বল সুব্রত, ঘরে। আমি মীর জুমলাকে ঘরে ডাকলাম। তোমার নাম মীর জুমলা? কিরিটি প্রশ্ন করে। জি।
দেশ কোথায়? ঢাকা জেলা। বাঙালি তুমি? হ্যাঁ। তুমি আর শশী এখানে 7 বছর কাজ করছো, তাই না? শশী বলেছে বুঝি? যেই বলুক, কথাটা সত্যি কিনা। একটু ইতস্তত করে মির্জুমলা বললে, হ্যাঁ। তবে একটু আগে ও কথা বললে কেন মির্জুমলা? আগে মানে লোকটা বড় মিথ্যাবাদী কিনা তাই। হুম। আচ্ছা, আজ রাত্রে এখানে অশোকরা এসেছিলেন? হ্যাঁ। মিস সেনের আগে না পরে? কয়েক মিনিট পরেই বোধ হয়। তারপর অশোক রায় কখন চলে যান কিছু জানো? না, দেখিনি। অশোক রায় ও মিত্রা সেনকে তুমি কোথায় দেখো? মিস সেন এসেই নিচে বাগানে চলে যান, আমি তখন হল ঘরে। যাবার সময় বলে যান আমাকে অশোকবাবু এলে তাকে বাগানে পাঠিয়ে দেওয়ার জন্য। অশোকবাবু এলে তুমি বলেছিলে তাকে সে কথা? হ্যাঁ, বলেছি বই কি। তুমি তো এখানে সকলকে ড্রিঙ্ক সরবরাহ করো মির্জুমলা। হ্যাঁ। মিত্রা সেন ড্রিঙ্ক করতেন? না, কখনো ড্রিঙ্ক করেননি। না। অশোক রায় করতেন মধ্যে মধ্যে। মহারানী করতেন প্রত্যহ। বিশাখা চৌধুরী প্রত্যহ করতেন। আজ ওরা কেউ ড্রিঙ্ক করেছিলেন? বিশাখা চৌধুরী ও মহারানী করেছেন। তুমি দেখেছিলে আজ মহারানী ও বিশাখা চৌধুরীকে আসতে? মহারানীকে দেখেছি, কিন্তু বিশাখা চৌধুরীকে দেখিনি। কেন? তুমি তখন কোথায় ছিলে? বারে। আচ্ছা, আপাতত তুমি যেতে পারো। রঞ্জনবাবুকে ঘরে পাঠিয়ে দাও। যে আজ্ঞে।